এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রথম হেডলাইন। এই যে কলামটার হেডলাইন, আগে আমরা এটা একটু হেডলাইনটা একটু দেখব। এখানে আইএমএফ, আইএমএফ বলতে আমরা জানি ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে সংক্ষেপে বলা হয় আইএমএফ। এটা একটা অ্যাব্রিভিয়েশন ফর্ম। এখানে কি বলা হচ্ছে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক স্প্রিং মিটিংস 2016 reveal limits of multilateralism in turbulent times. একটু দেখেন, যখন একটা সেন্টেন্সকে যখন অ্যানালাইসিস করতে যাবেন, আপনাদের প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওখান থেকে ফাইনাইট ভার্বটা খুঁজে বের করা। যদি আমি ভার্বের উপর আপনাদেরকে এখনো ক্লাস নিই নাই, বেসিক ক্লাস, এটা ভার্বের উপর আমি ক্লাস নিব, তখন বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তবে আপাতত এখানে যতটুকু প্রয়োজন হয় ততটুকু একসাথে আমি বলে দিব, সেটা একটু দেখবেন। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কোনটা? যেটা ভার্বকে কমপ্লিট করে একটা বাক্যে সমাপ্ত বা শেষ করবে, সেটাই হচ্ছে যে ফাইনাইট ভার্ব। এই বাক্যটার মধ্যে আমি যদি ফাইনাইট ভার্ব আগে খুঁজে বের করব, তাহলে এখানে বাক্যটার ফাইনাইট ভার্ব হচ্ছে যে রিভিল। রিভিল মানে হচ্ছে যে প্রকাশ করা, উন্মোচিত করা, মানুষের সামনে তুলে ধরা, অনেকভাবে বলা যেতে পারে। এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। এখান থেকে আমরা যে গ্রামারগুলো পড়েছি সবকিছু একসাথে বের করবো, আপনারা বুঝতে পারবেন। এটা যদি ফাইনাইট ভার্ব হয়, আপনি যদি একটা বাক্যের মধ্যে যদি ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার একদম সাবজেক্ট অবজেক্ট সবকিছু ইজিলি বের করতে পারবেন। এই ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ আছে, একদম এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্তই হচ্ছে যে সাবজেক্ট। এই ফুল অংশটাই হচ্ছে যে সাবজেক্ট। তাহলে আপনাদেরকে লেকচার 1-এ আমি শিখিয়েছিলাম সাবজেক্ট কি। সাবজেক্ট একটা ওয়ার্ডও হতে পারে, সাবজেক্ট একটা ফ্রেজও হতে পারে, সাবজেক্ট একটা ক্লজও হতে পারে। সাবজেক্ট এখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক স্প্রিং মিটিংস অনেকগুলো ওয়ার্ডস আছে, তাহলে এটা একটা ফ্রেজ। সাবজেক্ট হচ্ছে এখন একটা বর্তমানে ফ্রেজ আছে। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সাবজেক্ট যখন ফ্রেজ হয় তখন এটাকে বলতে হবে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা একটা নাউন ফ্রেজ পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসেন তাহলে ওয়ার্ল্ড ব্যাংক স্প্রিং মিটিংস 2026 সালের যে একটা বার্ষিক মিটিংয়ে ওয়ার্ল্ড ব্যাংক যে তাদের সবার মধ্যে কি প্রকাশ করে লিমিটস, সীমাবদ্ধতা। লিমিট মানে হচ্ছে যে সীমাবদ্ধতা। এই যে লিমিটস অফ মাল্টিল্যাটারালিজম মানে বহুমাত্রিকতা ইন টার্বিউলেন্ট টাইমস। টার্বিউলেন্ট মানে হচ্ছে যে সবচেয়ে ক্রিটিক্যাল টাইম, সবচেয়ে ভয়ানক টাইম, সবচেয়ে খারাপ সময়। যেমন এখন কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা কিন্তু ইকোনমিক্যাল ক্রাইসিস হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ইরান, ইসরায়েল, আমেরিকার একটা যুদ্ধ, আর একটা যুদ্ধ ইউক্রেন আবার রাশিয়ার যুদ্ধ। এই পৃথিবীর এই সবচেয়ে ক্রিটিক্যাল টাইমের মধ্যে সবচেয়ে বড় ফুয়েল ক্রাইসিস, জ্বালানি সংকটের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমিক্স একদম টালমাটাল হয়ে গিয়েছে। তাহলে কি বলা হচ্ছে? ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক মিটিংয়ে প্রকাশ করে যে এই খারাপ সময়ের মধ্যে বহুমাত্রিকতা, ইকোনমিক্সের যে একটা উন্নতি অগ্রগতি, সেটার সীমাবদ্ধতা প্রকাশ করে। এভাবেই আমরা ট্রান্সলেশন করি। এখন ট্রান্সলেশন শিখেছেন এখান থেকে, তাহলে এখান থেকে ভার্ব কোনটা শিখেছেন? প্রথমে আপনি ভার্ব বের করবেন, তারপরে সাবজেক্ট বের করবেন। এখন এটার পর অবজেক্ট আছে কিনা দেখি। কি প্রকাশ করে? যদি আমি এই অংশটাকে যদি প্রশ্ন করি, তাহলে এটা হচ্ছে তো ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাহলে আমি আপনাদেরকে শিখেছিলাম ওয়ার্ড বা হোম দ্বারা প্রশ্ন করলে যদি ভার্বের পরে কোনো অংশ পাওয়া যায়, সেটা হচ্ছে দ্য অবজেক্ট। তাহলে লিমিটস অফ মাল্টিলিটারালিজম এটা হচ্ছে একটা অবজেক্ট। এটা কিন্তু অবজেক্ট পেয়েছি। এবং এটাও শিখিয়েছি যে ভার্বের পর অবজেক্ট থাকে সে ভার্বকে আমি বলেছি আপনাদেরকে এটা হচ্ছে দ্য ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে বলতে পারো রিভিল হচ্ছে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার পর অবজেক্ট আছে। আবার যদি এখন আসেন এখান থেকে আরেকটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে ইন টার্বিউলেন্ট টাইমস। এখানে কিছু কিছু এক্সট্রা গ্রামার আমি ইনক্লুডেড করব, যেগুলো আমি যদিও লেকচারের মধ্যে পড়াই নাই, যেহেতু এখানে আলোচনার মধ্যে আসবে সেগুলো একটু আনবো। সেগুলো যতটুকু বুঝেন ততটুকু দেখবেন। তবে যেগুলো আমি আগে আলোচনা করেছি গ্রামারের 4টা ক্লাসের মধ্যে, এগুলো একটু বেশি আনবো। যেমন এখানে কি কোন সময়ের মধ্যে, কখনের মধ্যে এটা হয়েন দ্বারা প্রশ্নগুলো পাচ্ছি। যেহেতু এটা হয়েন দ্বারা, তাহলে এই যে অবজেক্টের পরে যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যে ফ্রেজ দ্বারা সময় বুঝাবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং এই সেন্টেন্সটাকে যদি আরো অনেকগুলো গ্রামার বলতে পারি, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা একটু ভিতরে দেখি, ভিতরে কি আছে একটু বিস্তারিত দেখব।
আমি এটা একটু মুছে দিচ্ছি, তারপরে হচ্ছে যে নিচের অংশটা যাচ্ছি। হ্যাঁ, দেখেন নিচের অংশটার মধ্যে কি আছে। একটু আমার কার্সেটটা, আমার স্টাইলিশ মার্কার কোথায় যাচ্ছে, কোথায় মার্ক করতেছি, কোথায় হাইলাইট করতেছি ভালো করে দেখবেন। দ্য 2016 স্প্রিং মিটিংস অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এখানে এটা একটু দেখি। এই যে মানি, আমরা জানি মানি হচ্ছে যে একটা টাকা, মানি হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, মনে রাখবেন। এই মানির কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে কি মানিটারি, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। আবার মানির আরেকটা অ্যাডজেক্টিভ হতে পারে, ফাইন্যান্সিয়ালও কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে মানির অ্যাডজেক্টিভ ফর্ম। আপনাদেরকে পরবর্তী কিন্তু আমি লেকচার দিব, লেকচার 3 এর মধ্যে হচ্ছে যে পার্টস অফ স্পিচ নিয়ে মিনিমাম 4-5টা ক্লাস নেব, পার্টস অফ স্পিচের বিন্যাস। তারপর আমি ওয়ার্ড ফরমেশনে চলে যাব, তখন এই বিষয়গুলো শিখাবো কিভাবে ওয়ার্ডগুলো গঠন করা হয়, খুব ভালো করে শেখানোর চেষ্টা করব। আচ্ছা যাই হোক, এটা আইএমএফ এর পূর্ণরূপ। অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ টুক প্লেস। এই টুক প্লেস এটা হচ্ছে যে একটা ইডিয়ম, বাগধারা, এটার অর্থ হচ্ছে যে অনুষ্ঠিত হওয়া। আপনি যখন কোনো কিছু বিশ্লেষণ করবেন, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনাকে জানতে হবে। অনুষ্ঠিত হওয়া, ফ্রম এপ্রিল 13 টু এপ্রিল 18 এমিট অন গোয়িং জিও পলিটিক্যাল। এই এমিট, এমিট হচ্ছে যে মধ্য দিয়ে, এমিটের অর্থ হচ্ছে যে থ্রো, থ্রো এটা হচ্ছে যে একটা প্রেপোজিশন। সো এই যে এটা অনেকে জানে না, এমিট এটা হচ্ছে যে একটা প্রেপোজিশন হিসেবে কাজ করেছে, এখানে প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। অনগোয়িং জিও পলিটিক্যাল টেনশন, অনগোয়িং মানে চলমান, ভার্বের শেষে আইএনজি যুক্ত হলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখানে হচ্ছে যে অনগোয়িং, এটা হচ্ছে যে একটা প্রেজেন্ট পার্টিসিপল। জিও পলিটিক্যাল টেনশন, জিও কোনো শব্দের আগে যদি জিও থাকে, এই জিও মানে ভূ রাজনৈতিক, জিও পলিটিক্যাল মানে ভূ রাজনৈতিক, অর্থাৎ যেটা অঞ্চলভিত্তিক রাজনীতিক, কোনো ভূ প্রকৃতির প্রভাবের উপর ভিত্তি করে একটা দেশের সীমান্ত মানে বর্ডার লাইন, আরও বিভিন্ন ধরনের ভূপ্রকৃতির উপর ভিত্তি করে যে রাজনীতি গড়ে ওঠে সেটাকে বলা হয় জিও পলিটিক্যাল। টেনশন মানে হচ্ছে যে চাপ, অর্থাৎ ভূ রাজনৈতিক চাপ, যে সারা বিশ্বের মধ্যে যে ভূ রাজনৈতিক চাপ সেটাকে বলা হচ্ছে পারসিস্টেন্ট, বিদ্যমান। ইনফ্লেশন, ইনফ্লেশন মানে হচ্ছে যে মুদ্রাস্ফীতি। এখন আপনারা জানেন টাকার মান যখন কমে যায়, অর্থাৎ দ্রব্যের মান যদি বৃদ্ধি পায়, টাকার মান কমে গেলেই সেটাকে বলা হয় কি ইনফ্লেশন। এখন হচ্ছে যে অনেক বেশি মুদ্রাস্ফীতি হচ্ছে। অ্যান্ড স্লোইং গ্রোথ, স্লোইং গ্রোথ হচ্ছে যে কি প্রবৃদ্ধি একদম হ্রাস পেয়ে যাচ্ছে। তো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের প্রবৃদ্ধি, ইকোনমিক্যাল যে একটা প্রবৃদ্ধি আছে, সেটা যত বাড়ে তত ইকোনমিক্যাল কন্ডিশন ভালো বোঝায়, কমে গেলে কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ বোঝায়। আচ্ছা, তাহলে এই বাক্যের ট্রান্সলেশনটা কি বলেছে সেটা আগে একটু দেখি। অর্থাৎ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের এই দুইটার যে একটা বার্ষিক মিটিং হয়েছে 2026 সালে, অনুষ্ঠিত হয়েছিল 13 থেকে 18 এপ্রিলের মধ্যে। কখন হয়েছিল? যে বর্তমানে যে ভূরাজনৈতিক উত্তেজনা সারা বিশ্বের মধ্যে, সেই উত্তেজনার মধ্য দিয়ে, এবং সেখানে তারা উল্লেখ করে কোন কোন সমস্যার মধ্যে গিয়ে যাচ্ছে, বিদ্যমান মুদ্রাস্ফীতি এবং প্রবৃত্তি হ্রাস, এই সমস্যাকে উল্লেখ করে, সমস্যাকে সামনে রেখে তারা তাদের মিটিংটা সংগঠিত করেছিল বা সংগঠিত হয়েছিল। এটার ট্রান্সলেটটা হচ্ছে যে এভাবে। আচ্ছা, এখন আপনি বিশাল একটা সেন্টেন্স কত বড় হচ্ছে সেটার উপর ভিত্তি করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কখনো হবে না। ছোট্ট একটি সেন্টেন্স কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে, বা বড় একটা সেন্টেন্সও সিম্পল হতে পারে। সেটা ডিপেন্ড করবে কিভাবে। আপনাকে আগেও বলেছিলাম, আপনি যখন একটা সেন্টেন্স যখন অ্যানালাইসিস করবেন, প্রথম কাজ হচ্ছে যে ফাইনাইট ভার্ব খুঁজে বার করা। এই যে দেখেন, এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব, টুক এখানে ফাইনাইট ভার্ব। আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, তখন আপনারা আরো বেশি ভালো করে বুঝবেন। কালারটা একটু চেঞ্জ করতেছি। এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, আপনি ধরে রাখবেন, কিছুক্ষণ আগে বলেছি ফাইনাইট ভার্বের আগে যতটুকু থাকে ততটুকু সাবজেক্ট। এই যে দা 2026 স্প্রিং মিটিং থেকে একদম গ্রুপ পর্যন্ত এই ফুল লাইনটা হচ্ছে যে সাবজেক্ট। তাহলে আপনি এখন আবারও বলতে পারেন সাবজেক্ট হচ্ছে যে একটা নাম ফ্রেজ। আচ্ছা, এখন আসেন আবার এই যে ফ্রম 13 এপ্রিল টু কখন হয়েছিল, এটা হয়েন দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাহলে হয়েন দ্বারা যখন প্রশ্ন করলে পাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে যে ভার্বের পর কোনো অবজেক্ট নাই। অবজেক্ট কখন থাকবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে। এটা হচ্ছে দেখি, এটা হচ্ছে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখন বলতে পারেন টুকটা কি, টুকটা হচ্ছে যে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার পর অবজেক্ট নাই। তাহলে আমি এখান থেকে আপনাদেরকে
ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বটা কিন্তু বুঝালাম, এটা একটা বিষয়। আর একটা বিষয় এখান থেকে আমি আপনাদেরকে শিখাইতে পারি, সেটা হচ্ছে দেখি এই যে এখান থেকে দেখেন এমিট থেকে অনগোয়িং, এটা একটা নাউন ফ্রেজ। পারসিস্টেন্ট ইনফ্লেশন এটা একটা নাউন ফ্রেজ, এবং স্লোয়িং গ্রোথ এটা একটা নাউন ফ্রেজ। কিভাবে জেনেছি? অ্যাজেক্টিভ নাউন, পারসিস্টেন্ট অ্যাজেক্টিভ নাউন, স্লোয়িং অ্যাজেক্টিভ নাউন। তাহলে অ্যাজেক্টিভ প্লাস নাউন, অ্যাজেক্টিভ নাউন, অ্যাজেক্টিভ নাউন, অর্থাৎ প্রত্যেকটা নাউন। যেমন এটা গ্রো শব্দটা কিভাবে হয়েছে আপনারা হয়তো জানেন, গ্রো থেকে গ্রোথ হয়েছে, এটা ভার্ব, ভার্বের নাউন হচ্ছে দ্য গ্রো, এর নাউন হচ্ছে দ্য গ্রোথ, আর এটাও নাউন। তাহলে এখান থেকে প্রথমে শিখে রাখেন নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, এটা জিওপলিটিক্স, এটার মেইন নাউন হচ্ছে দ্য জিওপলিটিক্স। আপনারা জানেন পলিটিক্স থেকে পলিটিক্যালস, পলিটিক্স। তাহলে এই নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, অর্থাৎ এখান থেকে শিখেছেন নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ হবে। এগুলো পার্টস অফ স্পিচে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো, পার্টস অফ স্পিচের বিন্যাসটা। এখন আপনাদের এইরকম অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে ফুলটাকে নাউন ফ্রেজ বলতে পারেন। তাহলে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, এই যে এটাকে বলা হয়, এটা একটা গ্রামারের কি পেয়েছি জানেন? এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার, অর্থাৎ বাক্যের সমান্তরাল। এরকম যদি কমা দিয়ে একাধিক ফ্রেজ, সেম ফ্রেজ, ওয়ার্ড দিয়ে হলে সেম ওয়ার্ড, সেম নাউন, 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 অ্যাডজেক্টিভ, 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 ফ্রেজ হলে সেম ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, এটাকে বলা হয় বাক্যের সমান্তরাল বা বাক্যের প্যারালাল স্ট্রাকচার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরটা দেখেন, আমি কিন্তু আবার প্রত্যেকটা সেন্টেন্স এভাবে অ্যানালাইসিস করব না, যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা অ্যানালাইসিস করবো। জি, এরপরটা দেখেন, দিস মিটিংস demonstrated a reactive rather than, হ্যাঁ বলেন। গ্রোথে স্লোয়িং কি পার্টিসিপল? এই যে স্লোয়িং হচ্ছে অবশ্যই এটা একটা পার্টিসিপল, এবং এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। বার প্লাস আইএনজি হলে। আবার এখানে আরেকটা কোয়েশ্চেন দেখেন, আপনি যেটা প্রশ্ন করেছেন খুব ভালো কোয়েশ্চেন করেছেন। এই স্লোটা হচ্ছে যে সচরাচর কিন্তু অ্যাডজেক্টিভ হয়, আবার স্লোটা কিন্তু ভার্বও হতে পারে। এটা এখন কখন অ্যাডজেক্টিভ হবে, কখন ভার্ব হবে, সেটা কিভাবে বুঝবেন? সেটা বাক্যের অবস্থানের উপর ডিপেন্ড করবে। আমি যদি বলি, এটা যদি স্লোর আগে যদি একটা সাবজেক্ট হয় তখন এটা ভার্ব, আর স্লো যখন নাউনের আগে বসবে তখন আবার অ্যাডজেক্টিভ। তবে এখানে কিন্তু গ্রোথ নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তবে এটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, কারণ পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার ভার্ব প্লাস আইএনজি মানে জেরান্ডো হতে পারে, জেরান্ড নাউনের কাজ করে, কিন্তু এখানে এটা পার্টিসিপল কেন বলেছে? কারণ এটা অ্যাডজেক্টিভের কাজ করে। কারণ স্লোইন ইতিমধ্যে গ্রোথকে মডিফাই করেছে, নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ নিশ্চিন্তে প্রেজেন্ট পার্টিসিপল হয়। বুঝতে পেরেছেন? এখন বুঝেছেন? হ্যাঁ, যিনি কথা বলেছেন নিশাত মনে হয় না? আপনার নাম নিশাত না? না স্যার। নাম কি? নাম আপনার নাম কি? স্যার আমার নাম তাসফিয়া। ও আচ্ছা, তাসফিয়া। তাসফিয়া বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপর ওটা দেখেন, এরপর আমরা চলে যাচ্ছি। আমি এটা একটু মুছে দিচ্ছি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। পরে বলা হচ্ছে দিস, দিস এটা হচ্ছে একটি ফ্লোরাল ফর্ম, গতকাল আপনাদেরকে শিখিয়েছি। এখন আবার নাম্বারের মধ্যে চলে যায়। দেখেন আমি আগে 4টা ক্লাসে যা পড়েছে সেগুলো প্রয়োগ করে দেখাচ্ছি, আপনারা একটু স্টাডি করবেন। প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি যে টপিকটা পড়াই, সে টপিকটা আমি যে ক্লাসটা করাই, সেই ক্লাসটা যখন আপনি এখানে করেন বা রেকর্ড ক্লাস করেন, নোট ডাউন করবেন। আপনাকে নোট না করলে কিচ্ছু হবে না, ইমপ্রুভ হবে না, নাম্বার 1। অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে আপনাদেরকে যে লেকচার শিটটা দিই, ওখানে আমি যা পড়াচ্ছি, আমি যা পড়াবো তাই এখানে আমি নিজের মতো করে শিটটা তৈরি করেছি, ওটাই পড়লেও হবে। তো ওখানে আগের লেকচারটা পরের লেকচারে কাজে লাগবে। আগের লেকচারটা না বুঝলে এখন আমি যা পড়াবো তা অনেক কিছু হয়তো না বুঝতে পারেন। যেমন এখানে নাম্বারের একটা বিষয় আছে, গতকাল আমি দেখাইছিলাম। যেমন দিস, এটা একটা প্রোনাউন, এই দিসের প্লুরাল হচ্ছে যে দিস। তাহলে এখানে কি আছে? এটা হচ্ছে যে দিস হচ্ছে যে সিঙ্গুলার, আর দিস হচ্ছে যে প্লুরাল।
আবার আরেকটা প্রোনাউন যদি বলি দ্যাট, দ্যাট সিঙ্গুলার, দ্যাটের ফ্লোরাল হচ্ছে যে কি দোস। আচ্ছা যাই হোক, এখন আমি বলেছি এগুলো হচ্ছে যে প্রোনাউন, কিন্তু আবার এখানে বাক্যের মধ্যে এটা প্রোনাউন না। যেহেতু মিটিংস হচ্ছে যে একটা নাউন, তাহলে নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ হয়। এখানে প্রোনাউনটা আবার অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। অ্যাডজেক্টিভটা যখন ফ্লুরাল হয় পরবর্তী নাউনটাও ফ্লুরাল, তাহলে এখানে সিঙ্গুলারটা ব্যবহার না করে ফ্লুরালটা কেন ব্যবহার করেছে? কারণ এখানে এদের মধ্যে নাউন যেটা ইউজ করা হয়েছে সেটা ফ্লুরাল, ফ্লুরালের আগে ফ্লুরাল। এখন দেখেন, দিস মিটিংস demonstrated a reactive rather than a transformative system। কি বলেছে? আগে ট্রান্সলেশন করে দেখাই। এই মিটিংগুলা, তারা যে মিটিংটা করেছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে মিটিংগুলা হয়েছে, এগুলো ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশ করে দেখানো, বুঝানো, যেটা মানে ইন্ডিকেট করা, নির্দেশ করা। রিয়াক্টিভ একটি প্রতিক্রিয়া, রেদার দেন এ ট্রান্সফরমেটিভ সিস্টেম একটা গঠনমূলক পদ্ধতির চাইতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখিয়েছিল। তার মানে তারা এটা বুঝতে চেয়েছে যে এই মিটিংগুলোর মাধ্যমে এখানে গঠনমূলক তো দূরের কথা, ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য সারা বিশ্বের মধ্যে এটা উল্টা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কারণ এখানে এমন একটা সিস্টেমে পৃথিবীতে পরিণত হয়েছে, এখানে কোনো ট্রান্সফরমেটিভ সিস্টেম গঠন করার কোনো উপায় নেই। মনে হচ্ছে যে অর্থনীতি একদম ভেঙে পড়তেছে সারা বিশ্বের মধ্যে, এই যে যুদ্ধকে কেন্দ্র করি। যে হরমোজ প্রণালী আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে কি সমস্যা হয়েছে। আচ্ছা, এখন এই সেন্টেন্সের মধ্যে যদি আপনি যদি বলেন ভার্ব কোনটা হবে, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে যে ডেমনস্ট্রেটেড, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্ট হচ্ছে যে দিস মিটিংস। এবং আবার এটার পরে কি নির্দেশ করেছিল? একটা রিয়াক্টিভ নির্দেশ করেছিল, একটা রিয়াক্টিভ নির্দেশ করেছিল। তাহলে এখন বলতে পারেন এটা হচ্ছে যে আবার অবজেক্ট আছে। এখন এটার পরে যখন অবজেক্ট আছে তাহলে ডেমনস্ট্রেটিভ এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এখানে এটাতে বুঝতে পেরেছেন সাবজেক্ট, অবজেক্ট, সিঙ্গুলার, ফ্লোরাল এগুলোতে বুঝতে পেরেছেন। এখন দেখবেন এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস শেখাবো। যেমন এখানে সিস্টেম হচ্ছে যে নাউন, তাহলে এটা যদি নাউন হয় খেয়াল করেন, ট্রান্সফরমেটিভ এটা কি হবে? নিশ্চিত অ্যাডজেক্টিভ। নাউনের আগে আপনাদেরকে কিছুক্ষণ আগে শিখিয়েছি অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এই যে এই শব্দটা কিভাবে গঠন হয়েছে, ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন শব্দের পরে যদি সন থাকে সেটা নাউন হয়। তাহলে ট্রান্সফরমেশন থেকে নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন আপনি চাইলে নাউনটা বসাইতে পারবেন না, তাই এই শব্দটা যখন আমাকে ইউজ করতে হবে বুঝে নিতে হবে নাউনের আগে হচ্ছে বিধায় নাউন না বসিয়ে এটার অ্যাডজেক্টিভ ফর্মটা বসাইতে হবে। এই জন্য ট্রান্সফরমেশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে ট্রান্সফরমেটিভ। অর্থাৎ শব্দের পরে যদি আই ভি এটা একটা সাফিক্স, এটা যুক্ত থাকলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়। সেটা যদি হয়ে থাকে, এটা যদি অ্যাডজেক্টিভ হয় আইভি যুক্ত করে, এখন আবার আপনার উল্টা একটা কাউন্টার একটা কোশ্চেন করতে পারেন আমাকে, এখানেও তো আবার আইভি আছে কিন্তু এটা কেন হলো না, এটা আবার নাউন কেন হলো, সেটা একটা প্রশ্ন হতে পারে। কারণ অনেক সময় হচ্ছে যে আপনার শুধু ওয়ার্ড ফরমেশনের উপর ভিত্তি করে হচ্ছে যে আপনি আইডেন্টিফিকেশন করতে পারবেন না, প্র্যাকটিক্যাল কিছু সেন্স আপনাকে মাথায় রাখতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা আর্টিকেল, আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। এখান থেকে আপনার আর্টিকেলের একটা ম্যাজিক্যাল রুলস আপনি ক্লিয়ার করে রাখতে পারেন। আর্টিকেল এমন একটা ওয়ার্ডস যেটা সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। একটা বিসিএস এর মধ্যে কোশ্চেন করেছিল আর্টিকেল কিসের কাজ করে? পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ। তাহলে আপনি এমন একটা জায়গায় আর্টিকেল বসাবেন যেটার পর অবশ্যই নাউন থাকতে হবে, কারণ আর্টিকেল যদি অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়। আবার যেখানে যেটার পরে নাউন বা নাউন ফ্রেজ থাকবে না সেখানে কোনো আর্টিকেল বসবে না। এখানে আর্টিকেল থাকাতে এই অ্যাডজেক্টিভটাও কিন্তু কি হয়ে গিয়েছে? নাউন হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আইভি থাকা সত্ত্বেও এটা অ্যাডজেক্টিভ না বলে নাউন বলতে হবে, কারণ বাক্যের গঠনটা প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করতে হবে। আসেন, এটা আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাতে এরপরটা দেখেন সেন্টেন্সটা, এটাও মুছে দিচ্ছি আমি। পরে যদি দেখি, at the meetings it was acknowledged that the global economy is experiencing prolonged turbulence in the absence of robust multilateral cooperation। অনেকগুলা বিষয় কিন্তু আমি এখন ব্যাখ্যা করে দেখাবো আপনাদেরকে। দেখেন, আমি হয়তো এখানে ফুল এডিটোরিয়ালটা পড়ানো কখনো পসিবল না, অল্প মানে 1 ঘন্টার ভিতরে। অর্থাৎ আপনাদেরকে আমি একটা এডিটোরিয়াল পড়ালে হচ্ছে যেটা কিছু অংশ বা অর্ধেক বা এর চেয়ে আরো কম অংশ পড়াই দেবো, বাকিগুলো আপনারা এইভাবে বুঝে সুঝে পড়ে নিতে হবে। আচ্ছা, যেমন দেখেন এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা যদি বিশ্লেষণ অর্থটা আগে অর্থটা যদি করি,
এই মিটিংগুলার মধ্যে ইট ওয়াজ অ্যাকনলেজ, এটা স্বীকার করা হয় যে দ্যাট গ্লোবাল ইকোনমি, বৈশ্বিক অর্থনীতি ইজ এক্সপিরিয়েন্সিং, বৈশ্বিক অর্থনীতি যে চলমান, যে বৈশ্বিক অর্থনীতি যে মানুষ যে একটা আইডিয়া নিচ্ছে, যে অভিজ্ঞতা অর্জন হচ্ছে বৈশ্বিক অর্থনীতির, সেটা কি প্রলং টার্বিউলেন্স। প্রলং মানে হচ্ছে যে দীর্ঘায়িত কোনো কিছুকে। টার্বিউলেন্স মানে হচ্ছে যে সমস্যা, অর্থাৎ দীর্ঘায়িত সমস্যা, পৃথিবীর দীর্ঘায়িত সমস্যা। ইন দ্য অ্যাবসেন্স অফ রোবাস্ট মানে হচ্ছে যেটা খুব গতিশীল, একদম অনেক গতিশীল, অনেক অ্যাডভান্স, অনেক ফরওয়ার্ডিং মাল্টিল্যাটারাল কোঅপারেশন, বহুমাত্রিক যে সহযোগিতার কথা, সেটার অনুপস্থিতির কারণে এটা স্বীকার করা হয় যে বৈশ্বিক অর্থনীতি এক দীর্ঘ সমস্যার মধ্যে চলমান। এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি এভাবে, এখন প্রথম কথা হচ্ছে এই বাক্যের মধ্যে আমরা ওয়াজ, এটা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, খেয়াল করেন। ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ওয়াজ যদি ফাইনাইট ভার্ব হয়, ইট এখানে সাবজেক্ট, ইট হচ্ছে একটা সাবজেক্ট। আবার এখানে পরবর্তীতে দ্য গ্লোবাল ইকোনমি ইজ, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব পেয়েছি, খেয়াল করেন। ফাইনাইট ভার্ব 2 নাম্বার ফাইনাইট ভার্ব। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, দ্য গ্লোবাল ইকোনমি, এটাও আবার আরেকটা সাবজেক্ট পেয়েছি। তাহলে এখান থেকে শিখেছেন যতটা ফাইনাইট ভার্ব ততটা সাবজেক্ট থাকবে। আপনি ফাইনাইট ভার্ব আইডেন্টিফিকেশন করার জন্য আরেকটা কৌশল আপনাদেরকে শিখিয়ে দিই। ভার্ব আলোচনা করলে দেখবেন অক্সিলিয়ারি ভার্বের মধ্যে যতগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, সকল অক্সিলিয়ারি ভার্ব সর্বদা ফাইনাইট ভার্ব হয়। আপনাদেরকে এটাই মনে রাখেন, ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব সর্বদা ফাইনাইট ভার্ব হয়। তাহলে এখন যদি আপনি দেখেন, আমি কালারটা যদি একটু চেঞ্জ করে দেখাই, এখানে একটা ফাইনাইট ভার্ব সাবজেক্ট, আবার এখানেও একটা ফাইনাইট ভার্ব সাবজেক্ট। এটা হচ্ছে যে আপনাদেরকে প্রথমে বলেছি, এটা ক্লজের বৈশিষ্ট্য। এ ক্লজ 1, আবার এটা হচ্ছে যে ক্লজ 2, অর্থাৎ ক্লজ হচ্ছে যে একটা বাক্যের অংশ, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই ক্লজ। আবারও বলতেছি, ক্লজ হচ্ছে যে একটি বাক্যের অংশ, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট থাকবে। এখন তাহলে এখানে দুইটা ক্লজ এই সেন্টেন্সের মধ্যে, আর একটা বাক্যের মধ্যে যদি একের অধিক ক্লজ থাকে, ক্লজ দুটিকে যুক্ত করার জন্য, জয়েন করার জন্য একটা কনজাংশন থাকবে। এখানে দ্যাটটা হচ্ছে যে কনজাংশন। কোনটা কোন কনজাংশন, সেটা আমার ক্লজ, কনজাংশন, এগুলো টাইপস, এগুলো বিশ্লেষণ করে আমি দেখাবো। যেমন এটা হচ্ছে ইট ওয়াজ অ্যাকনলেজ, হচ্ছে যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বিধায় পরবর্তীটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট যদি এখানে থাকতো, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এটা হয়ে যেত। অর্থাৎ যেখানে থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেটার পরবর্তীটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, এই যে এখানে সাবজেক্টের আগে কিছু নাই, এখানেও শিখেছেন সাবজেক্টের আগে কিছু নাই। এখন এখানে ইট যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের আগে একটা অতিরিক্ত একটা অংশ আছে। এটা কি কথাই হয়েছিল? এই কথাগুলো যে ওরা যে বৈশ্বিক বহুমাত্রিক সমস্যার কথা বলেছে, দীর্ঘায়িত অভিজ্ঞতা হচ্ছে সমগ্র পৃথিবীর, এই আলোচনাটা কোথায় হয়েছে? মিটিংগুলোতে হয়েছে। তাহলে এই অংশটাকে আমি হয়ের দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। এরকম আপনাদেরকে প্রথমেই শিখিয়েছি, হয়েন, ওয়ার, কখন, কোথায়, এগুলো দ্বারা প্রশ্ন করলে যেটা পায় সেটা হচ্ছে দ্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে বলতে পারেন এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ বাক্যের আগে, বাক্যটা এখান থেকে একটা ফোকাস রাইটিংয়ের একটা কৌশল শিখতে পারেন, বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা স্ট্রাকচার শিখতে পারেন। সেটা কি? একটা বাক্য সাবজেক্ট দিয়ে যেমন শুরু করতে পারেন, আবার সাবজেক্টের আগে, বাক্যর আগে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকতে পারে। তাহলে একটা বাক্য শুধু সাবজেক্ট দিয়ে শুরু করবেন সেটা কিন্তু না, বাক্যের আগে কোনো অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এরকম বাক্যের আগে হতে পারে। বাক্যের আগে যদি এরকম অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, এখানে একটা কমা হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এটাই শিখেছেন। আবার এই ইজ এক্সপিরিয়েন্সিং, ইজটা হচ্ছে যে এখানে অক্সিলিয়ারি ভার্ব, এক্সপিরিয়েন্সিং এটা হচ্ছে যে মেইন ভার্ব। এক্সপিরিয়েন্সিং এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ এক্সপিরিয়েন্সিং। প্রলং হচ্ছে যে এখানে ফার্স্ট পার্টিসিপল। প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আপনাদেরকে, একজনে কোয়েশ্চেন করেছেন, তাহলে দেখেন এটা যদি অ্যাডজেক্টিভ হয়,
অ্যাডজেক্টিভের পর একটা নাউন থাকে, দেখেন টার্বিউলেন্স হচ্ছে এখানে নাউন। আর ইন দ্য অ্যাবসেন্স অফ এই অংশটা, এটা একটু যদি মুছে আপনাদেরকে যদি দেখায়, আমি ইরেজ করি। এই যে ইন দ্য অ্যাবসেন্স অফ এই অংশটা একটু দেখেন, প্রথমে প্রেপোজিশন, পরেও প্রেপোজিশন, এরকম এতগুলো যদি আন্ডারলাইন করে, এতটুকু যদি আন্ডারলাইন করা হয় এক্সামিনেশন পরীক্ষার প্রশ্নের মধ্যে, সেই এটা এটা যদি কোন ফ্রেজ প্রশ্ন করা হয়, এটার আগেও প্রেপোজিশন পরেও প্রেপোজিশন, তাহলে বলবেন এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ এটা। আর এখানে কোঅপারেশন নাউন, মাল্টিল্যাটারাল নাউন, মাল্টিল্যাটারাল অ্যাডজেক্টিভ, এরপরে রোবাস্টও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকে দেখেন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অর্থাৎ পরেও যদি একটা নাউন থাকে এর আগে একাধিক অ্যাডজেক্টিভ হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু পরবর্তী প্যারার মধ্যে চলে যাব। আচ্ছা, আমাকে একটু বলেন, একজন একটু কথা বলেন, আমি যে পড়াচ্ছি এগুলা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলবেন, জন একজনে কতটুকু, কিছুটা বুঝতে পারতেছেন? একদম ফুল না বুঝেন, কিছুটা বুঝতে পারতেছেন? জি স্যার। সৌরভ দাস আছে? জি স্যার, আছি এ, বুঝতে পারতেছেন? স্যার, কিছু কিছু বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি ফুলটা না বুঝেন, যে লাস্ট যে এখানে সাবজেক্ট, অবজেক্ট, নাম্বারের কথা বলতেছি, আগে যে ক্লাসে যা শিখেছি এখানে তা কিছুটা আইডেন্টিফাই আসতেছে, তা এরকম কিছু গ্রামার আসতেছে, এগুলো বুঝতেছেন? জি স্যার। এগুলো বুঝলে হচ্ছে, কারণ আপনাদের এখনো মাত্র 5টা ক্লাস হচ্ছে, অনেকগুলো গ্রামার রয়ে গিয়েছে। আমি শুধু টানা গ্রামারের উপর ক্লাস নিলে, মাঝখানে এরকম ক্লাস না দিলে আপনারা বুঝবেন না। এই জন্য মাঝে মাঝে একটা কিন্তু মানে এভাবে আমরা ফোকাস রাইটিং প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে, কিছুটা বুঝতে পারলেও হবে ইনশাল্লাহ, আস্তে ধীরে বুঝবেন। আসেন পরবর্তী অংশটা দেখেন। The World Economic Outlook report released at the meetings appears grim. দেখেন কি বলা হচ্ছে এখানে, যেটা বলা হচ্ছে এখানে যদি সাবজেক্টটা যদি আমি দেখি, তাহলে আগে ফাইনাইট ভার্ব ইউজ করি। এই ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে কি appears। appears মানে হচ্ছে যে যেটা একদম প্রতীয়মান হওয়া, প্রকাশিত হওয়া, দৃশ্যমান হওয়া। তাহলে এটা যদি দেখেন, এটা যদি ফাইনাইট ভার্ব হয়, সাবজেক্ট হবে একদম প্রথমে এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। দেখেন ফুল অংশটাই হচ্ছে যে সাবজেক্ট। এখন এখান থেকে আমি আপনাদেরকে একটা বিষয় বলি, ভার্বের শেষে এস বাই এস হয়। আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এখান থেকে একটা বিষয় দেখাচ্ছি, খেয়াল করেন। ভার্ব প্লাস এস বাই এস, আবার নাউন প্লাস এস বাই এস, খেয়াল করবেন। যেমন আমি যদি বলি এখানে ফ্যান, এটা নাউন, তাহলে ফ্যানস। আবার যদি এখানে লিখি গো, গোস, এটা ভার্বের শেষে এস বাই এস হলো, এটা নাউনের শেষে হলো। অর্থাৎ এই যে নাউনের শেষে এস বা এস হলে সেটা ফ্লুরাল, আপনাদেরকে দেখাইছি লাস্ট ক্লাসে নাম্বার কত প্রকার। আবার যখন ভার্বের শেষে এস বা যুক্ত হলে সেটা হচ্ছে যে সিঙ্গুলার, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফ্লুরালের ক্ষেত্রে নাউনের বিপরীত হচ্ছে যে ভার্ব। ভার্বের শেষে এস বা যুক্ত হলে ফ্লুরাল, নাউনের শেষে এস বা যুক্ত হলে হচ্ছে যে ফ্লুরাল, কিন্তু ভার্বের শেষে এস বা যুক্ত হলে হচ্ছে যে সিঙ্গুলার, এটা মাথায় রাখবেন। তাহলে এখানে ভার্বটা হচ্ছে যে সিঙ্গুলার ফর্ম হয়েছে। এখন নাম্বার কেন শিখেছিস, ভার্বটা সিঙ্গুলার কেন, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন আপনি যদি আবার প্রশ্ন করতে পারেন, এখানে তো মিটিংস দেখতেছি, নাউনটাতে ফ্লুরাল দেখতেছি, কিন্তু তাহলে ফ্লুরাল হলো ভার্ব বা ফ্লুরাল হবে কেন? কিন্তু অ্যাকচুয়ালি এখানে মিটিং সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে যে ফুলটা। অর্থাৎ সাবজেক্ট যখন এরকম বিশাল একটা ফ্রেজ হবে, তখন ইন্ডিভিজুয়াল একটা নির্দিষ্ট ওয়ার্ড সিঙ্গুলার ফ্লুরাল কিনে সেভাবে ভার্ব চেঞ্জ করবেন না, ফুল ফ্রেজের কথাটাই বলবেন। ফুল ফ্রেজ বিবেচনা করলে এটা একটা রিফিউটের কথা বলা হচ্ছে, এখানে মিটিংগুলোর কথা বলা হচ্ছে না। অর্থাৎ সাবজেক্ট যখন এরকম ফ্রেজ হবে, আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, বা সাবজেক্ট যখন এরকম ক্লজ হবে, ক্লজ এবং ফ্রেজ যদি সাবজেক্ট হয় সেটা সর্বদা সিঙ্গুলার হয়।
আমি আবারও বলতেছি, কোনো সাবজেক্ট যদি ফ্রেজ বা ক্লোজ হয় সেটা সর্বদা সিঙ্গুলার হয়, এই জন্য ভার্ব এখানে সিঙ্গুলার হয়েছে। তাহলে অর্থটা কি হয়েছে এখানে, যে ওয়ার্ল্ড ইকোনমিক, যে বৈশ্বিক অর্থনীতি, ইকোনমি থেকে ইকোনমিক, নাউন থেকে অ্যাডজেক্টিভ, আউটলুক, আউটলুক মানে হচ্ছে যে দৃষ্টিভঙ্গি, চেহারা, যে বৈশ্বিক অর্থনীতির একটা চেহারা, বৈশ্বিক অর্থনীতির একটা অবস্থা, সে রিপোর্ট, সে প্রতিবেদনটা রিলিজ মানে হচ্ছে যে এখানে কি, যেটা মুক্ত হওয়া, যেটা বের হওয়া। এখানে দেখেন আবার আপনারা গোলায় ফেলবেন, কিন্তু সে গোলায় ফেলবেন কি, এটাও কিন্তু একটা ভার্ব, আবার এটাও কিন্তু একটা ভার্ব। আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখাই, আপনাদের এই সমস্যাগুলো একদম হতে পারবে না। এটা হচ্ছে যে একটা ভার্ব, আবার এটাও তো ভার্ব, কিন্তু আমি কোনটাকে ফাইনিট ভার্ব ধরবো? এটাকে কেন ফাইনিট ভার্ব ধরেছি? এটাকে ফাইনিট ভার্ব ধরলাম না কেন? এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আপনি দেখেন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, পার্টিসিপল হচ্ছে তো নন ফাইনিট ভার্বের অংশ, এই জন্য এটা নন ফাইনিট ভার্ব। এটা ভার্বের এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর এটা হচ্ছে এর জন্য ফাইনিট ভার্ব। তাহলে মিটিংগুলোতে যে বৈশ্বিক অর্থনীতির অবস্থা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটা একদম টালমাটাল। গ্রিন মানে হচ্ছে এখানে কি, টালমাটাল অবস্থা। এখান থেকে আরেকটা জিনিস শিখবেন, সেটা কি, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল এগুলো বুঝতে পেরেছেন। এই যে অ্যাপিয়ার্স, এটা হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ হয়, এই গ্রিন এর জন্য এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। এই লিঙ্ক ইন ভার্বটা হচ্ছে যে, এগুলো আমি ভার্বে শেখাবো, খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য। এরপর আসেন, গ্লোবাল গ্রোথ রিমেইনস sluggish and uneven with IMF forecasting 3.1% growth for 2026 and 3.2% for 2007। তাহলে এখানে দেখেন, এখানে আবার হচ্ছে যে ভার্ব হচ্ছে যে রিমেইনস, তাহলে সাবজেক্ট হচ্ছে যে গ্লোবাল, এবং গ্রোথ হচ্ছে যে সাবজেক্ট, রিমেইনস হচ্ছে যে ফাইনিট ভার্ব। এবং আবার এখানে প্রশ্ন করতে পারে রিমেইনস কেন সিঙ্গুলার হয়েছে, ভার্ব সিঙ্গুলার কেন হয়েছে? কারণ গ্লোবাল গ্রোথ এটা ফ্রেজ সবসময় সিঙ্গুলার হয়, কিছুক্ষণ আগে বলেছি। আবার এটাও শিখেন, অ্যাপিয়ার যেমন একটা লিঙ্ক ইন ভার্ব বলেছি, এখানে রিমেইনও একটা কিন্তু লিঙ্ক ইন ভার্ব। রিমেইন হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। এই রিমেইন যদি লিঙ্ক ইন ভার্ব হয়, তাহলে এই লিঙ্ক ইন ভার্বের পরে যেমন অ্যাডজেক্টিভ, আর রিমেইনের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ, স্লাগিশ এখানে অ্যাডজেক্টিভ, আনইভেনও হচ্ছে যে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এটার অর্থটা কি, যে বৈশ্বিক যে প্রবৃত্তি, এটা একদম মন্তর গতি, এবং আনইভেন অসমতল, অসমান। স্লাগিশ মানে অলস বোঝায় বা মন্তর গতি বোঝায়, যেটা স্লো গতি সম্পর্ক। উইথ দ্য IMF ফোরকাস্টিং মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। IMF যে ভবিষ্যৎবাণী করেছে 3.1% গ্রোথ ফর 2026, 3.2% ফর 2027, অর্থাৎ 2026 সালে যেটা মানে 3.1, 2027 সালে সেটা 3.2 হতে পারে। তাহলে এখন 2026 সালে দেখেন আরো 1 পয়েন্ট কমে গিয়েছে। এরপর ওটা দেখেন, দ্য রিপোর্ট ওয়ার্নস দ্যাট এসকালেটিং জিওপলিটিক্যাল রিস্কস কুড ফার্দার ড্যাম্পেন দ্য আউটলুক। এটার বাংলাটা কি? দ্য রিপোর্ট ওয়ার্নস মানে প্রতিবেদন আমাদেরকে সতর্ক করে, দ্যাট এসকালেটিং মানে হচ্ছে যে একদম কোন একটা সমস্যা তীব্র থেকে তীব্রতর হওয়া মানে এসকালেটিং। জিওপলিটিক্যাল রিস্ক, যে ভূরাজনৈতিক যে ঝুঁকিগুলা, যেগুলো মাত্রা অতিরিক্ত খুব খুব কঠিন অবস্থায় চলে গিয়েছে, খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে, যেগুলি খুব ফার্দার ড্যাম্পেন দ্য আউটলুক। এই ড্যাম্পেন মানে হচ্ছে যে আমরা জানি কোনো একটা বিষয় স্যাঁতসেঁতে, তবে এখানে ড্যাম্পেন আউটলুক এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে যে কোনো অবস্থাকে একদম উল্টাপাল্টা করে দেওয়াকে বলা হয়, খুব খারাপ অবস্থা করে দেওয়া বলা হয় ড্যাম্পেন আউটলুক। অর্থাৎ রিপোর্ট, IMF এর যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টটা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, গুরুতর অবস্থা, খারাপ অবস্থার মধ্যে চলে যেতে পারে, এরকম একটা তারা সতর্কবার্তা দিয়ে থাকে। এখানেও ওয়ান্স হচ্ছে যে ভার্ব, দ্য রিপোর্ট হচ্ছে যে সাবজেক্ট। আবার এখানেও আরেকটা অক্সিলারি ভার্ব মানে ফাইনিট ভার্ব, এখানেও একটা ফাইনিট ভার্ব, এটাও একটা, এই এসকালেটিং জিওপলিটিক্যাল রিস্ক হচ্ছে যে সাবজেক্ট। তাহলে ফাইনিট ভার্ব সাবজেক্ট দুটা ক্লজ, দ্যাট হচ্ছে একটা কনজাংশন, এবং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ফুলটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর ওটা দেখেন, আমি এই সেন্টেন্সটা পড়েই আজকে আমি লিভ নিব, এতটুকু থাকবে। The IMF also expects global headline inflation to rise slightly
2026 before the decline again in 2027. IMF also expect, IMF যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যে এক্সপেক্ট করে গ্লোবাল হেডলাইন, বৈশ্বিক যে শিরোনাম ইনফ্লেশন, অর্থাৎ বৈশ্বিক যে মুদ্রাস্ফীতির যে সারা বিশ্বে যে একটা আলোড়ন সৃষ্টি করেছে এরকম একটা শিরোনাম, টু রাইজ স্লাইডলি, যেটা সামান্য বৃদ্ধি হতে পারে ইন 2026 সালে বিফোর ডিক্লাইন এগেইন 2027। মানে আবার IMF এটাও বলছে যে যদি পরিস্থিতি যদি ভালো হয় তাহলে কিছুটা বাড়তে পারে, ইনফ্লেশন হচ্ছে যে মানে বাড়তে পারে, কিন্তু কিছুটা বাড়তে পারে আবার সেটা কিন্তু আবার 2027 সালে কিন্তু আবার কমে যেতে পারে, অর্থাৎ 2027 সালে কমে যাওয়ার আগে 2026 সালে কিন্তু এরকম অবস্থা থাকলে কিন্তু মুদ্রাস্ফীতি কিন্তু বাড়বে। এই সেন্টেন্সের মধ্যে আমি যদি বলি ফাইনাইট ভার্ব কোনটা, এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব হচ্ছে দ্য এক্সপেক্টস। আপনারা এখন ফাইনাইট ভার্ব কি কি ফাইনাইট ভার্ব আপনাদেরকে আমি বলি। অক্সিলিয়ারি ভার্ব ফাইনাইট ভার্ব দেখেছেন, এই কথাগুলো মনে রাখবেন। ভার্বের বেস ফ্রম ফাইনাইট ভার্ব দেখেছেন, ভার্বের বেস ফ্রম, আবার ভার্বের শেষে যদি এস বাই এস থাকে সেটাও ফাইনাইট ভার্ব দেখেছেন, এগুলো মনে রাখবেন। আর ভার্বটা খুঁজে বের করার জন্য আপনাকে অর্থ বুঝতে হবে, যেমন আশা করা, এরকম করা বোঝাবে, অ্যাকশন ওয়ার্ড, এগুলোকে বলা হয় ভার্ব। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব ফর দ্য IMF, এটা হচ্ছে যে সাবজেক্ট। এভাবে আপনারা আপনাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, আমি এটার উপর আরেকটা ক্লাস নিব। আপনারা এতটুকু পর্যন্ত জাস্ট এই যে এতটুকু পর্যন্ত পড়েন, টাইটানিন পর্যন্ত পড়েন, এটার এই অংশটা পর্যন্ত পড়েন। এটার উপর আমি আরেকটা ক্লাস দিব, মানে আমি আগে যে 4টা ক্লাস নিয়েছি এগুলোর যে গ্রামারগুলো, আজকে বিশেষ করে এখানে সাবজেক্ট, প্রথম 2টা ক্লাস সাবজেক্ট, ক্লজ, ফ্রেজ, ট্রানজিটিভ ভার্ব, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এগুলো কিছুটা এনেছি। নেক্সট ক্লাসে কিন্তু লাস্ট 2টা ক্লাসের পার্সন, নাম্বার, জেন্ডার এগুলো আনার চেষ্টা করব, প্রয়োগ করার চেষ্টা করব। আপনারা একটু স্টাডি করেন, এতটুকু পড়েন। আমি আজকের মতো এতটুকুই থাকবে, এখন লিভ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের ইনশাল্লাহ আবার আগামী সোমবারে দেখা হচ্ছে। কারো কোয়েশ্চেন থাকলে আপনারা লিভ নেবেন না, আগে বলেন, কারো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন।